এক গ্রামে প্রতাপ সিং নামে এক মহাজন বাস করত, যে ছিল অত্যন্ত লোভী। সে গ্রামের অসহায় কৃষকদের নানা প্রলোভন দেখিয়ে নিজের জমিতে চুক্তিতে কাজ করাত। পরে ফসলের সময় হলেই অদ্ভুত সব শর্ত চাপিয়ে দিয়ে তাদের ফসল আর জমি দুইই হাতিয়ে নিত। দেখ কালু, এই গরিব চাষিগুলো না সত্যি খুব অদ্ভুত। দিনরাত জানোয়ারের মতো খাটে আর বিনিময়ে দুবেলা পেট ভরে খেতেও পায় না। আর আমার দিকে তাকা, আমি শুধু বসে বসে হুকুম চালাই আর মাঠের সব ফসল আমার গোলায় চলে আসে। ঠিক বলেছেন কর্তা, পুরো গ্রাম আপনার হাতের মুঠোয়। এদের ঘাম ঝরানো পরিশ্রমের ফায়দা আপনার চেয়ে ভালো আর কেউ নিতে জানে না। আপনার মর্জি ছাড়া এই গ্রামে একটা পাতাও নড়ে না। এই মূর্খ গ্রামবাসীগুলোকে আমি এমন সব শর্তে জমি ধার দিই যে খাটুনি খাটে ওরা আর ফসল ভোগ করি আমি। আমার সামনে ওদের আর যোগ্যতা কি? প্রতাপ সিং এইসব নিয়ে কথা বলছিল, তখনই তার কাছে রতন নামে একটি লোক আসে। প্রণাম কর্তা, আমি শুনেছি আপনি নাকি চাষিদের জমি চুক্তিতে চাষ করতে দেন। হ্যাঁ রে ভাই, তুই একদম ঠিকই শুনেছিস। আমি কৃষকদের জমি ভাগে চাষ করতে দিই। আমার বড় অভাব যাচ্ছে কর্তা, দয়া করে আমাকেও যদি কিছুটা জমি চাষ করার সুযোগ দিতেন। আমি রতন, পাশের গ্রামেই থাকি। ঠিক আছে রতন, তোকে আমি জমি চুক্তিতে দেব ঠিকই, কিন্তু তার আগে আমার শর্তটা ভালো করে শুনে রাখ। বলুন কর্তা, আপনার কি শর্ত? শর্ত হলো, তোকে আমার জমিতে জান প্রাণ দিয়ে খাটতে হবে। আজ থেকে ঠিক 6 মাস পর এই জমিতে যা ফসল হবে তার অর্ধেক হবে আমার আর বাকি অর্ধেক হবে তোর। রাজি আছিস? আপনার এই শর্তেই আমি রাজি। জমির সব কাগজপত্রের কাজ মিটিয়ে রতন সেখান থেকে বিদায় নেয়। পরদিন খুব ভোরেই সে লাঙল কাঁধে নিয়ে মাঠে পৌঁছে যায়। যাক, মহাজনের কাছ থেকে জমিটা তো পাওয়া গেল। এবার মন দিয়ে চাষ করতে হবে। আশা করি এই বছর ফলন খুব ভালো হবে। তবে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, নইলে দিন শেষে আমার ভাগে কিছুই বাঁচবে না। রতন দিন রাত এক করে হাড় ভাঙা খাটুনি শুরু করল। ঝড় বৃষ্টি আর প্রখর রোদ মাথায় নিয়ে সে জমিতে ফসল ফলালো। কয়েক মাস পর মাঠ জুড়ে সোনালি ফসল দুলতে শুরু করল। ফসলের সেই দৃশ্য দেখে রতন আনন্দিত মনে ধান কাটা শুরু করল। বাহ, এই বছর সত্যিই খুব ভালো ফলন হয়েছে। আজ যদি মহাজন তার ভাগের ফসল নিয়ে যায়, তবুও যা আমার ভাগে থাকবে তা দিয়ে অন্তত কয়েক মাস আমার সংসারটা ভালোভাবে চলে যাবে। তার সহকারী কালু হন্তদন্ত হয়ে মহাজনের কাছে খবর নিয়ে এলো। ও কর্তা, শুনেছেন? খবর পেলাম আজ নাকি রতন তার ক্ষেতের সব ফসল কাটছে। আর যা ফলন হয়েছে না কর্তা, এবার একেবারে বাম্পার ফলন হয়েছে। কি বলিস, সত্যি নাকি? এটা তো দারুণ খবর। চল কালু, দেরি না করে এখনই মাঠে গিয়ে দেখে আসি। মহাজন আর কালু তড়িঘড়ি করে মাঠে গিয়ে হাজির হল। রতনকে ফসল কাটতে দেখে মহাজন কুটিল হাসি হাসল। কিরে রতন, ফসল কি তৈরি হয়ে গেছে? এইবার তো তোর ক্ষেতের ফসল দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। হ্যাঁ কর্তা, এইবার আমি ধান চাষ করেছি। দিন রাত হাড় ভাঙা খাটুনি দেওয়ার পরেই এমন সোনালি ফসল ফলেছে। আরে রাখ তোর পরিশ্রম, তোর পরিশ্রমে কিচ্ছু হয়নি। এটা হয়েছে আমার উর্বর জমির গুণে। জমি ভালো হলে তোর পরিশ্রম ছাড়াও এমন ফসল হতো। কর্তা, জমি যতই ভালো হোক না কেন, পরিশ্রম না করলে কি আর ফসল ফলে? আমি দিন রাত এক করে এই মাঠে নিজের ঘাম ঝরিয়েছি। বেশি কথা বলিস না রতন, পরিশ্রম তো ভাড়ায় খাটা মজুররাও করে, কিন্তু আসল ফসলের মালিক সেই যার এই জমি। এখন আমার শর্ত অনুযায়ী তাড়াতাড়ি আমার অর্ধেক অংশ বের করে দে। আমার অনেক কাজ আছে, তোর জন্য আমার অনেকটা সময় নষ্ট হচ্ছে। এই বলে প্রতাপ সিং জবরদস্তি করে মাঠের প্রায় সব ফসল নিজের গোলায় নিয়ে গেল। রতনের হাড় ভাঙা খাটুনির বিনিময়ে তার জন্য পড়ে রইল মাত্র 2-3 বাস্তা সামান্য ফসল। রতন সেই শূন্য মাঠের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল। হে ভগবান, দিন রাত এত পরিশ্রম করার পর শেষমেশ আমার ভাগে এই সামান্য কটা দানা জুটল। ধিক্কার জানাই এমন কপাল আর এমন জীবনকে। আর কতকাল অন্যের ইশারায় পুতুলের মতো নাচব? কবে আমার নিজের এক টুকরো জমি হবে যেখানে বুক ফুলিয়ে চাষ করতে পারব? রতন এভাবেই চরম অভাবে দিন কাটাচ্ছিল। কয়েক মাস পর রতনের ছেলে বিশাল, যে শহরে পড়াশোনা করতে গিয়েছিল, সে শিক্ষা শেষ করে গ্রামে ফিরে এলো। কিন্তু বাড়ির করুণ দশা দেখে তার মন কষ্টে ভরে উঠল। বাবা, আমাদের বাড়ি আর গ্রামের মানুষের এই দশা কেন?
সবাই কেন এত দুঃখী আর দুশ্চিন্তায় ডুবে আছে? আমাকে বলো তো বাবা, আসলে হয়েছেটা কি? রে বাবা, এই গ্রামের চাষিদের এটাই কপাল। মহাজন প্রতাপ সিংয়ের মতো মানুষরা আমাদের ঘাম ঝরানো পরিশ্রমের সুযোগ নেয়। হাড় ভাঙা খাটুনি আমরা খাটি, কিন্তু সব সোনালি ফসল নিয়ে যায় ওই রাঘব বোয়ালরা। আমাদের না আছে জমি, না আছে অধিকার, শুধু খেটে মরি আর দিন শেষে আধকেটা খেয়ে ঘুমাই। কৃষকদের এই করুণ অবস্থা দেখে বিশাল যেমন দুঃখ পেল, তেমনি তার রক্ত রাগে টকবক করে উঠল। বাবা, এই অন্যায় আর এক মুহূর্তও চলবে না। আজ থেকে আমি মাঠে নামব। ওই লোভী মহাজনকে তার নিজের শর্তের প্যাচেই আটকে দেব, আর তার চালাকির যোগ্য জবাব দেব। পরের দিন সকালেই বিশাল সোজা মহাজন প্রতাপ সিংয়ের বাড়িতে গিয়ে হাজির হল। কিরে বিশাল, কি মনে করে? খবর কি তোর? কর্তা, বাবার শরীরটা ভালো যাচ্ছে না, তাই এবার বাবার জায়গায় আমি চাষ করব। আমাকে চুক্তিতে কিছু জমি দিন। বলিস কি রে, এখন তুই চাষ করবি? যা যা বাড়ি যা, তোর শরীরে তো এখনো লাঙল ধরার মতন জোরই হয়নি খোকন। এই শহরে পড়াশুনো করা ছেলেরা চাষবাসের ব্যাপারে একদম গাধা হয়। না কর্তা, ওভাবে বলবেন না। আমি পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু আমি তো এক গরিব চাষিরই ছেলে। মাটি আর ফসল ফলানোই আমার আসল ধর্ম। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এমনিতেও আজকাল দেশে কাজকর্ম কোথায়? সবাই তো পড়াশুনো করে বেকার ঘুরে বেড়াচ্ছে আর শেষমেশ দিনমজুরিই করছে। অনেক ধন্যবাদ কর্তা, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আরে ধন্যবাদের ধার ধারিস না, আগে আমার নিয়ম আর শর্তগুলো মন দিয়ে শুনে এনেছো করে। বলুন কর্তা, আপনার কি শর্ত? প্রতাপ সিং মনে মনে হাসল। সে ভাবল, এই ছেলেটা তো একেবারেই বাচ্চা। এবার একে এমন এক শর্ত দেব যাতে মাঠের সবটুকু ফসল আমার গোলায় চলে আসে। রতন যেমন ধানের চাষ করত, এই গাধাটাও নিশ্চয়ই ধানের চাষই করবে। শোন বিশাল, অর্ধেক ভাগ তো হবেই, কিন্তু আমার আসল শর্ত হলো ফসলের ওপরের অংশ আমি নেব আর মাটির নিচের অংশ হবে তোর। যদি এই শর্তে রাজি থাকিস তবেই জমি পাবি। ঠিক আছে কর্তা, আপনার এই শর্তই আমার মঞ্জুর। আপনার কথা মতোই কাজ হবে। পরের দিন থেকেই বিশাল কোমর বেঁধে মাঠে নেমে পড়ল। মহাজন ভেবেছিল বিশাল তার বাবার মতো ধানের চাষ করবে, কিন্তু বিশাল বুদ্ধি খাটিয়ে ধানের বদলে আলুর চাষ করল। কয়েক মাস পর মাঠ যখন সবুজে ভরে উঠল, বিশাল জমি থেকে আলু তোলা শুরু করল। এই খবর পাওয়া মাত্রই প্রতাপ সিং আর কালু হন্তাদন্ত হয়ে মাঠে এলো। কিরে বিশাল, শর্ত মনে আছে তো? ফসলের অর্ধেক আমার আর অর্ধেক তোর। জি কর্তা, আমার সব মনে আছে। অর্ধেক আপনার আর অর্ধেক আমার। আর আপনি তো বলেছিলেন ফসলের ওপরের অংশ আপনার আর নিচের অংশ আমার। তো আপনি আপনার ভাগের ওপরের অংশটুকু অর্থাৎ পাতা ও ঘাস নিয়ে যেতে পারেন। সর্বনাশ হয়েছে কর্তা, এই ছোকরা তো সাংঘাতিক চালাকি করেছে। এটা ধানের ক্ষেত নয় কর্তা, এটা তো আলুর ক্ষেত। এ কি রে, তুই আবার আলু চাষ করেছিস? হ্যাঁ কর্তা, বাবা তো এত বছর ধরে শুধু ধানের চাষই করছিলেন, তাই ভাবলাম এবার একটু আলু ফলাই। কিন্তু আমি এই ঘাসপাতা দিয়ে কি করব? সব আলু তো তুই মাটির নিচ থেকে নিয়ে নিচ্ছিস। আমিও সব কিছু জানি না কর্তা। আপনি আপনার ভাগের ওপরের অংশটুকু অর্থাৎ পাতা ও ঘাস নিয়ে যান। আপনারই তো শর্ত ছিল। বিশাল এভাবেই বুদ্ধি খাটিয়ে সেই ধূর্ত মহাজনকে মোক্ষম জবাব দিল। সেই সব আলু বাড়িতে নিয়ে গেল আর মহাজনের জন্য ফেলে রেখে গেল শুধু আগাছা আর ঘাস। প্রতাপ সিং রাগে আর অপমানে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। ও কর্তা, এই গ্রামে আজ পর্যন্ত কেউ আপনার সামনে কথা বলার সাহস পায়নি, আর এই ছোকরা আপনাকে সবার সামনে কেমন বোকা বানিয়ে দিয়ে গেল। আরে রাখ তোর বকবক, ওইটুকু বাচ্চা আমাকে বোকা বানাবে? আসতে দে ওকে। এইবার ওকে এমন এক শিক্ষা দেব যে জীবনে আর আমার সাথে চালাকি করার সাহস পাবে না। কিছুদিন পর বিশাল আবার মহাজনের বাড়িতে হাজির হল। কেমন আছেন কর্তা? অনেক দিন পর দেখা করতে এলাম। কিরে বিশাল, এবার কি চাস? কর্তা, আপনার জমিটা এবারও চুক্তিতে চাষ করতে চাই। ঠিক আছে, জমি পাবি, কিন্তু এইবার আমার শর্তটা অন্যরকম। এইবার তোর কোনো চালাকি চলবে না। এইবার ফসলের নিচের অংশ আমি নেব আর ওপরের অংশ হবে তোর। বল, এই শর্তে রাজি আছিস? জি কর্তা, আমি রাজি। এইবার ওপরের অংশটাই আমার হবে। বিশাল শান্ত মনে মহাজনের বাড়ি থেকে ফিরে এলো এবং দ্বিতীয়বারের মতো চাষ করার প্রস্তুতি নিতে শুরু করল। বিশাল এবার মহাজনের চাল ধরতে পেরে বুদ্ধি খাটিয়ে আলুর বদলে গম চাষ করল। কয়েক মাস পর মাঠ সোনালি গমে ভরে উঠল। ফলন এত ভালো হলো যে দেখে চোখ জুড়িয়ে যায়। আরে বাহ, এইবার তো গমের ফলন দারুণ হয়েছে। আসুক ওই ধূর্ত মহাজন, এইবার তাকে এমন মজা দেখাবো যে সারা জীবন মনে রাখবে।
কিছুদিন পর মহাজন প্রতাপ সিং আর তার সহকারী কালু বুক ফুলিয়ে মাঠের দিকে এলো। তারা ভেবেছিল বিশাল নিশ্চয়ই আলু চাষ করেছে আর তারা মাটির নিচের সব আলু নিয়ে নেবে, কিন্তু গমের ক্ষেত দেখা মাত্রই মহাজনের মুখ চুন হয়ে গেল। এ কি রে, এই বিশালের বাচ্চা তো এবার গমের চাষ করেছে। আমি যতটা ভেবেছিলাম এই ছেলেটা তার চেয়ে অনেক বেশি চতুর। উফ, এবার তো ফেসে গেলাম। প্রণাম কর্তা, কেমন আছেন? এই দেখুন, এবার আমি গমের চাষ করেছি, আর আপনার শর্ত অনুযায়ী ফসলের ওপরের অংশ অর্থাৎ গম হবে আমার, আর মাটির নিচের অংশ অর্থাৎ শিকড় হবে আপনার। আপনি আপনার ভাগের অংশটুকু নিয়ে যেতে পারেন। বিশাল আবারও তার বুদ্ধির জোরে মহাজনকে কুপোকাত করল। মহাজনের ভাগে জুটল শুধু মূল্যহীন গমের শিকড়, আর বিশালের গোলায় উঠল সোনালি গম। ও কর্তা, এইটুকু একটা বাচ্চার বুদ্ধি দেখুন একবার। আপনার মতো এত বড় চালবাজকেও সে বারবার তুড়ি মেরে বোকা বানিয়ে দিচ্ছে। তুই একদম ঠিক বলেছিস কালু। আমি ওকে বাচ্চা ভেবে অবহেলা করছিলাম, কিন্তু ও তো আমাকে বারবার ঘোল খাইয়ে ছাড়ছে। আসুক পরের বার, এবার আমি ওকে এমন শিক্ষা দেব যে ও পালানোর পথ পাবে না। বিশাল মনের আনন্দে ক্ষেতের সব গম কেটে নিজের বাড়িতে নিয়ে এলো। শুধু তাই নয়, নিজের ভাগের ফসলের একটা বড় অংশ সে গ্রামের অভাবী ও অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিল। বিশাল আর তার বাবা রতন উভয়েই আজ খুব খুশি। কিছুদিন পর আবারও নতুন ফসল বোনার সময় এলো। বিশাল ঠিক করল সে আবারও সেই ধূর্ত মহাজনের কাছে যাবে। সে মনে মনে ভাবল, চল কালকে আবারও মহাজনের সাথে দেখা করি, দেখি এবার সে চাতুরি করে ফসলের ভাগে কি নতুন প্যাচ দেয়। কিছুদিন পর বিশাল আবার মহাজনের বাড়িতে হাজির হল। কি ব্যাপার বিশাল, তুই আবারও আমার কাছে চলে এলি? এবার আমার সাথে আর কি খেলা খেলতে চাস শুনি? দেখ ছোকরা, বেশি চালাকি করার চেষ্টা করিস না। বাচ্চা আছিস, বাচ্চার মতোই থাক। আমিও প্রতাপ সিং, আমাকে অত সহজে ঠকানো যায় না। আমি কোনো চালাকি করতে আসিনি কর্তা, আমি তো এক গরিব চাষির ছেলে। চালাকি আর বুদ্ধি তো আপনাদের মতো লোকেদের থাকে, যারা গ্রামের সহজ সরল মানুষের হাড় ভাঙা খাটুনি আর অসহায়তার সুযোগ নেয়। নিজের জিভ সামলে কথা বল ছেলে। কি আজে বাজে বকছিস তুই? যে কাজের জন্য এসেছিস শুধু সেই কথাই বল। এখানে তোর মতো বাচ্চার জ্ঞানের কোনো দরকার নেই। ঠিক আছে কর্তা, কাজের কথাই বলি। আমি এইবারও আপনার জমিটা চুক্তিতে চাষ করতে চাই। বলুন কর্তা, এইবার জমি দেওয়ার জন্য আপনার কি শর্ত? শর্ত তো অবশ্যই আছে। তুই নিজেকে খুব চালাক ভাবিস, তাই না রে ছোকরা? এইবার তোকে এমন শর্ত দেব যে তোর সব চালাকি বেরিয়ে যাবে। এইবার ফসলের নিচের অংশ আর ওপরের অংশ দুটোই হবে আমার, আর শুধু মাঝখানের অংশটুকু হবে তোর। এবার বল, এই শর্তে রাজি আছিস? জি কর্তা, একেবারে রাজি। আমি তো আপনার সব শর্তই মেনে নিয়েছি, এটাও মেনে নিলাম। চলি এবার, আমাকে ফসল ফলানোর প্রস্তুতি নিতে হবে। লোভী মহাজনের এই অদ্ভুত শর্ত মেনে নিয়ে বিশাল সেখান থেকে চলে এলো। সে আবারও নতুন উদ্যমে চাষের কাজে লেগে পড়ল, কিন্তু এইবার সে গম বা আলু নয়, বুদ্ধি খাটিয়ে পুরো মাঠ জুড়ে আখ চাষ করল। বিশাল বাবা, এইবার খেতে তুই কিসের চাষ করেছিস রে? বাবা, এইবার আমি আখের চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে বাবা। আশা করছি এইবারও আমাদের অনেক লাভ হবে। খুব ভালো কথা বাবা, তুই এভাবেই পরিশ্রম করে যা। পরিশ্রম আর বুদ্ধিমত্তা যখন একসাথে থাকে, তখন কোনো চালাকি বেশিক্ষণ টিকে থাকতে পারে না। কিছুদিন পর মহাজন প্রতাপ সিং আর তার সহকারী কালু আবারও বিশালের ক্ষেতের দিকে রওনা হল। ও কর্তা, এইবার তো বিশালের মাথা ঘুরে যাবে। আপনি যা বুদ্ধিমান শর্ত রেখেছেন না, ওপরের অংশও আপনার আর মাটির নিচের অংশও আপনার। একেবারে ঠিক বলেছিস কালু। এইবার আমি নিজের মগজটা খুব ভালো করে খাটিয়েছি। এমন এক অব্যর্থ শর্ত ছুঁড়েছি যে এই বিশালের বাচ্চার পক্ষে আর বেঁচে ফেরা সম্ভব না। এবার দেখিও নিজেকে কিভাবে বাঁচায়। এইভাবে নিজেদের চাতুরি নিয়ে হাসাহাসি করতে করতে প্রতাপ সিং আর কালু যখন ক্ষেতের ধারে এসে পৌঁছল, তাদের দুজনেরই চোখ কপালে উঠল। ও কর্তা, এ তো সর্বনাশ। বিশাল তো আপনার চিন্তারও ঊর্ধ্বে। একবার তাকিয়ে দেখুন তো ও কিসের চাষ করেছে। ও তো পুরো মাঠ জুড়ে আখের চাষ করেছে। এ কি রে, এটা তো আখের ক্ষেত। এখন কি হবে কালু? আখের তো ওপরের অংশ শুধু পাতা আর মাটির নিচের অংশ শুধু শিকড়। আসল রসালো মিষ্টি অংশ তো থাকে মাঝখানে। আর আমার শর্ত অনুযায়ী ওপর আর নিচের অংশ আমার, মানে এবারও আমি শুধু শুকনো পাতা আর শিকড়ই পাবো। আমি আবারও নিজের পাতা ফাঁদে নিজে ধরা পড়লাম। মানতে হবে এই চাষির ছেলের মগজকে। আরে আসুন আসুন কর্তা, কেমন আছেন আপনারা? তার দুজনে মিলে ক্ষেতের ধারে দাঁড়িয়ে কি আলোচনা করছেন, আমাকেও একটু বলুন না। খুব হয়েছে ছোকরা, উল্টো চোর এখন কোতোয়ারকে বকছে।
তুই এবারও আমাকে খুব সুন্দরভাবে বোকা বানিয়ে দিলি। আমি আপনাকে কেন বোকা বানাতে যাব কর্তা? আপনিই তো পুরো গ্রামকে বোকা বানিয়ে বেড়ান। এই দেখুন, আপনার শর্ত অনুযায়ী এইবারও আমি চাষ করেছি। আখের ওপরের পাতাগুলো আর মাটির নিচের শিকড় আপনার জন্য রাখা আছে, আর মাঝখানের মিষ্টি আখগুলো আমার। এই চাষির ছেলের সাহস দেখুন একবার। কর্তা, আপনি বেইমানি আর চাতুরিতে সবার ওস্তাদ হতে পারেন, কিন্তু এই ছেলেটা তো আপনারও ওপর দিয়ে গেল। এই ক্ষেত আর এই ফসল সবই তো আমাদের হবার কথা ছিল। চুপ কর কালু, আর চিল্লাহাল্লা করিস না। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। হয়তো এটা আমাদেরই কর্মের ফল। আমি এতদিন সহজ সরল কৃষকদের অনেক ঠকিয়েছি, তাদের হাড় ভাঙা খাটুনির মূল্য দিইনি। আজ প্রথম কেউ আমার চোখের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস দেখিয়েছে। বিশাল, তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস। আমি বুঝতে পেরেছি, পরিশ্রমী মানুষের হক কেড়ে নিলে কখনো শান্তি পাওয়া যায় না। আজ থেকে আমি আর কোনো কৃষককে কষ্ট দেব না। সবার প্রাপ্য পাওনা আমি বুঝিয়ে দেব, এবং যাদের জমি আমি বন্ধক রেখেছি সেগুলো আজই ফেরত দিয়ে দেব। কর্তা, আপনি খুব ভালো কথা বলেছেন। একজন কৃষক নিজের আর নিজের পরিবারের জন্য অনেক কষ্ট করে। সে রোদ বৃষ্টি মাথায় নিয়ে অন্যের পেট ভরার জন্য কাজ করে। তাদের কষ্ট দেওয়া বা তাদের অধিকার কেড়ে নেওয়া উচিত নয়। তাদের পরিশ্রমের ন্যায্য পাওনা তাদের পাওয়া উচিত। এইভাবে বিশাল তার মেধা আর বুদ্ধিমত্তা দিয়ে সেই লোভী মহাজনকে সঠিক পথে ফিরিয়ে আনল। প্রতাপ সিং তার করা অন্যায়ের জন্য ক্ষমা চাইল এবং গ্রামের সবার জমি আর টাকা ফেরত দিয়ে দিল। বিশাল আর রতন উভয়েই আজ খুব খুশি, কারণ গ্রামে আবার শান্তি আর ন্যায় ফিরে এসেছে।